পরে যেটা আমরা আলোচনা করব এফ ব্লক এলিমেন্ট। তাহলে এফ ব্লক এলিমেন্টের ডেফিনেশনটা কী হবে, যে সমস্ত মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি n-2 এফ উপকক্ষে n-2 এফ উপকক্ষে ইলেকট্রন প্রবেশ করে তাদেরকেই বলা হচ্ছে কি সন্ধিগত এফ ব্লক এলিমেন্ট। এই এফ ব্লক এলিমেন্টগুলোকে আবার বিরল মৃত্তিকা মৌল বলা হয়ে থাকে। বিরল মৃত্তিকা মৌল মানে আগে এগুলিকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় একেবারেই পাওয়া যেত না, তবে এখন বর্তমান পরিস্থিতিতে বিরল মৃত্তিকা মৌল বলার কোনো অবকাশ নেই, কারণ এদের যথেষ্ট পরিমাণেই ভূপ্রকৃতিতে পাওয়া সম্ভব হয়েছে। এখন 4F সেরিয়াম, প্যাসোডাইমিয়াম, নিওডাইমিয়াম, প্রমিথিয়াম, সামারিয়াম, ইউরোপিয়াম, গ্যাডোলিনিয়াম, টার্বিয়াম, ডিসকোসিয়াম, হলোমিয়াম, আর্মিয়াম, থুলিয়াম, ইটারবিয়াম, একদম ফাইনালি এই লুটেশিয়াম। তারপরে এইগুলোকে বলা হচ্ছে ল্যান্থানাইডস মৌল বা ল্যান্থানামের ঘরে। আমরা দেখবে পর্যায় সারণীতে প্রথম একটা স্টার দিয়ে লিখেছিলাম, তারপরে দুটো স্টারে ছিল 4F, থোরিয়াম, প্রোট্যাক্টিনিয়াম, ইউরেনিয়াম, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, অ্যামেরিশিয়ান, কুরিয়াম, বার্কেলিয়াম, ক্যালিফোর্নিয়াম, আইনস্টাইনিয়াম, ফার্মিয়াম, মেন্ডেলেভিয়াম, নোবেলিয়াম, লরেন্সিয়াম। এই হচ্ছে আমাদের 14 28 হচ্ছে এফ ব্লক এলিমেন্ট। এফ ব্লক এলিমেন্টের সাধারণ ইলেকট্রন বিন্যাস যেটা, সেটা হচ্ছে এইটা n-2 f 1 to 14, n-1 d 0 to 1, ns2, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষের এস উপকক্ষে দুটো ইলেকট্রন থাকবে, আর তার ঠিক আগের কক্ষে ডি উপকক্ষে একটা অথবা 0 ইলেকট্রন থাকবে, আর তার ঠিক আরও এক ঘর আগের কক্ষে সেখানে থাকবে তোমার একটা থেকে 14টা, অর্থাৎ একটা করে ইলেকট্রন এফ উপকক্ষে প্রবেশ করতে থাকবে। এবার ল্যান্থানাইটের ক্ষেত্রে কী হয়, ল্যান্থানাইটের ক্ষেত্রে 4F, তার মানে n-2 সমান ইকুয়াল টু তোমার হয়ে যাচ্ছে 4, তাহলে n এর মান হয়ে যাচ্ছে 6, তাহলে এইটা হবে 6, তারপরে 5, আর তারপরে চলে আসছে 4। ফর অ্যাক্টিনাইটসের ক্ষেত্রে n-2 ইকুয়াল টু কত হচ্ছে, এই যে 5 আমরা পেয়েছিলাম, এই 5, তাহলে n-2 ইকুয়াল টু 5 হয়ে গেলে n এর মান হচ্ছে 7, তাহলে এটা হয়ে যাবে 6, এটা হচ্ছে 5। সাধারণ জারণ স্তর কি, +7। এছাড়া তোমার থোরিয়াম, প্রোটোঅ্যাক্টিনিয়াম অর্থাৎ Pa, ইউরেনিয়াম প্রভৃতি মৌলগুলোকে এরা তেজস্ক্রিয় এবং প্রকৃতিতে মুক্ত অবস্থায় বা স্বাভাবিক অবস্থায় পাওয়া যায়। বাকি যাবতীয় মৌল আছে সবাই কিন্তু মানে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। আর এর বাকি যা বৈশিষ্ট্যগুলো ছিল, বাকি বৈশিষ্ট্য সমস্ত ল্যান্থানাইড মৌলের মতোই, জটিল যৌগ গঠন করে। তারপরে এরা প্যারাম্যাগনেটিক, এছাড়া ফেরোম্যাগনেটিকও হতে পারে, তবে ফেরোম্যাগনেটিক পদার্থ খুব কমই দেখতে পাওয়া যায়। নেক্সট আমরা যেটা চলে যাব, সিঁড়ির আকৃতিযুক্ত কোণাকৃতি রেখা। এখন আমি এখানে পি ব্লক মৌলগুলোকে পরপর লিখেছি, দেখো ওখানে 13, 14, 15, 16, 17 সব কটা লিখেছি, 18 কিন্তু আমি লিখিনি। এবার এখান থেকে শুরু করলে দেখা যাচ্ছে যে অ্যালুমিনিয়াম থেকে যদি আমরা একটা সিঁড়ির ধাপের ন্যায় কোণাকুনি রেখা কল্পনা করি, সেখানে দেখা যাচ্ছে যে এই রেখার উপরে এবং নিচে দুটো ভাগ হয়ে গেল। একেবারে নিচের দিকে যারা অবস্থান করছে তারা দেখো ধাতু, একদম তীব্র ধাতু, আর উপরের দিকে যারা অবস্থান করছে তীব্র অধাতু। আর এই রেখার গায়ে গায়ে যে সমস্ত মৌলগুলো লেগে আছে তাদেরকে বলা হচ্ছে ধাতুকল্প, অর্থাৎ ধাতব এবং অধাতব উভয় ধর্মই বর্তমান। যেমন ধরো আমরা পড়েছিলাম আর্সেনিক, অ্যান্টিমনি, এদের ধাতুকল্প। এছাড়া সিলিকন এবং গ্যালিয়াম এরাও ধাতুকল্প। অ্যালুমিনিয়ামে কিছু ধাতুকল্প গুণ লক্ষ্য করা যায়। অর্থাৎ এমন একটি রেখা যেটা অ্যালুমিনিয়াম থেকে শুরু করে সিঁড়ির ধাপের মতো যদি আমরা পরপর নিচের দিকে পোলোনিয়াম পর্যন্ত নামতে পারি, তাহলে সে পোলোনিয়াম ওই যে ডায়াগোনাল রেখাটা পাওয়া যাচ্ছে, ওই রেখার গায়ে গায়ে যেগুলো লেগে আছে তারা ধাতুকল্পের মতো, এবং একেবারে উপর দিকে যারা থাকছে তারা অধাতু, এবং নিচের দিকে যারা থাকছে তাদেরকে বলছে ধাতু। যেমন ধরো থ্যালিয়াম মানে শক্তিশালী ধাতু, লেড এটাও একটা ধাতু। এদের এই পর্যন্ত এই যে রেখাটা, এই রেখাটাকে বলছে স্টেয়ার স্টেপ ডায়াগোনাল বা সিঁড়ির আকৃতিযুক্ত রেখা। এখান থেকে কয়েকটা আমি HW দিয়েছি। ডি ব্লক মৌলগুলি জটিল যৌগ গঠন করে কেন, ওই যে 3টে পয়েন্ট গুছিয়ে সুন্দর করে বলতে হবে। পরেরটা ডি ব্লক মৌলগুলি পরচুম্বক প্রকৃতির হয় কেন, ডি উপকক্ষে একাধিক নিঃসঙ্গ ইলেকট্রন থাকায় চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, তাই এরা প্যারাম্যাগনেটিক। তারপর বলছে এস ব্লক মৌলগুলি শিখা পরীক্ষা নির্দিষ্ট বর্ণ প্রদর্শন করে কেন, অর্থাৎ তোমাকে ওই শিখা পরীক্ষাটা সংক্ষেপে একটু গুছিয়ে বলতে হবে। অর্থাৎ যেটা আমি বলেছিলাম যে বুনসেন বার্নার শিখায় ধরলে প্ল্যাটিনাম তারের সাহায্যে বুনসেন বার্নার থেকে শক্তি শোষণ করে বহিস্থ কক্ষে ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তরে যায়, উচ্চ শক্তি স্তর থেকে নেমে আসার সময় শক্তি বর্জন করে, এবং সেই বর্জিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য যে বর্ণের আলোর সাথে ম্যাচ করে সেই বর্ণটাই আমরা দেখতে পাই। ক্ষার ধাতুগুলো বা এস ব্লক মৌলগুলির ক্ষেত্রে এই ধর্মটাই দেখা যায়, তাই এদেরকে শিখা পরীক্ষা বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ দেখতে পাওয়া যায়। নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল কাকে বলে এবং এদের এরূপ বলা হয় কেন?
নিষ্ক্রিয় মৌল হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল, কারণ এদের ইলেকট্রন বিন্যাস যদি আমরা লক্ষ্য করি সর্ববহিস্থ কক্ষে 8টা করে ইলেকট্রন আছে, এক্সেপ্ট হিলিয়াম। এই 8টা করে ইলেকট্রন থাকার জন্য এদের রাসায়নিক সক্রিয়তা অত্যন্ত কম হয় বা অন্য কোনোভাবেই রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করলেই সর্ববহিস্থ কক্ষের 8টা ইলেকট্রন বিন্যাস বিঘ্নিত হয়ে অত্যন্ত অস্থায়ী ইলেকট্রন বিন্যাসে চলে যায়, তাই এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। প্রত্যেকটার ক্ষেত্রে দেখো বহিস্থ কক্ষে 8টা করে ইলেকট্রন আছে। এখন হিলিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে সর্ববহিস্থ কক্ষে 1s, একটাই কক্ষ 1s2, এবং সেটা ফুলফিল অবস্থা থাকার জন্য রাসায়নিকভাবে অত্যন্ত নিষ্ক্রিয় প্রকৃতির হয়। এই রাসায়নিকভাবে অত্যন্ত নিষ্ক্রিয় প্রকৃতির হওয়ার জন্যই এদেরকে নিষ্ক্রিয় মৌল বলা হয়ে থাকে। এছাড়া এরা রাসায়নিকভাবে অন্য কারোর সাথে যুক্ত হওয়ার প্রবণতা একেবারে থাকে না বলেই এদের জারণ সংখ্যাটাকে শূন্য ধরা হয় বা শূন্যযোজী মৌল হিসাবে এদেরকে চিহ্নিত করা হয়। প্রতিনিধি মৌল বা আদর্শ মৌল কাদের বলে, এটা ডেফিনেশনটা বই থেকে পড়ব, তবু আমি বলে দিচ্ছি। এস ব্লক এবং পি ব্লক মৌলগুলোকে একত্রে প্রতিনিধি মৌল বলা হয়ে থাকে। প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এদের যাবতীয় যৌগ, মৃত্তিকা গঠন সমস্ত কিছু এদের মৌলের উপাদান দ্বারাই গঠিত হয় বলে এদেরকে প্রতিনিধি মৌল বলা হয়ে থাকে। সন্ধিগত মৌল অলরেডি আমরা 30টা এদের সম্পর্কে পুরোপুরি বলে দিয়েছি। আভ্যন্তরীণ সন্ধিগত মৌল বা বিরল মৃত্তিকা মৌল, যেটাকে আমরা এফ ব্লক মৌল বলছিলাম। ল্যান্থানাইড সংকোচন বা এফ সংকোচন কাকে বলে? ল্যান্থানাইড মৌলগুলোর পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায় বরাবর বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই, ল্যান্থানাইড মৌলগুলোর পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে বাম দিক থেকে যদি আমরা ডান দিকে অগ্রসর হই, দেখা গেছে যে পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ দুটোই হ্রাস পায়। এখন পারমাণবিক ব্যাসার্ধের তুলনায় আয়নীয় ব্যাসার্ধের হ্রাসের মানটা অত্যন্ত নিয়মিত, অর্থাৎ পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে ল্যান্থানাইড মৌলগুলোর পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধের হ্রাসের এই যে ঘটনা, এটাকেই বলছে ল্যান্থানাইড সংকোচন। এই ল্যান্থানাইড সংকোচনের কারণ কি? ল্যান্থানাইড মৌলগুলোর ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রনগুলো এক একটা করে তোমার এফ উপকক্ষে প্রবেশ করে, এবং এই এফ উপকক্ষের ডিফিউজড, এই যে এফ উপকক্ষের ডিফিউজড শেপ হওয়ার জন্য বা পরিব্রাক্ত আকৃতি হওয়ার জন্য নিউক্লিয়াসের উপর খুব বেশি একটা আড়াল করতে পারে না, বা নিউক্লিয়াসকে খুব বেশি আড়াল করতে পারে না। কার থেকে আড়াল করতে পারে না? বহিস্থ কক্ষের ইলেকট্রনের উপরে খুব বেশি আড়াল করতে পারে না, যেটাকে আমরা স্ক্রিনিং এফেক্ট বা আবরণী প্রভাব বলে থাকি। স্ক্রিনিং এফেক্টটা কি? যখন কোনো পরমাণুর বহিস্থ কক্ষের ইলেকট্রন থাকে, সেই বহিস্থ কক্ষের ইলেকট্রনের উপরে নিউক্লিয়াসের আকর্ষণ বল কাজ করে। এখন বহিস্থ কক্ষ এবং নিউক্লিয়াসের মাঝের যে ইলেকট্রনগুলো থাকে, ওই মাঝের ইলেকট্রনগুলো একটা পর্দা বা ঢালের মতো কাজ করে নিউক্লিয়াসের আকর্ষণ বলটা বহিস্থ কক্ষের ইলেকট্রনের উপরে ততটা কার্যকর হতে দেয় না। এটাকেই বলছে আবরণী প্রভাব। এখন আবরণী প্রভাব সবথেকে বেশি দেখা গেছে এস, তারপরে পি, তারপরে ডি, সবশেষে এফ। এফ কক্ষের আকার সবথেকে পরিব্যাপ্ত হওয়ার জন্য নিউক্লিয়াসের আকর্ষণ বলকে আড়াল করার ক্ষমতা সবথেকে কম। ফলে পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধি পেলে যেমন এফ উপকক্ষে ইলেকট্রন সংখ্যা বাড়ে, তাহলে আবরণী প্রভাব অতটা বাড়ছে না, কিন্তু নিউক্লিয়াসের ধনাত্মক আধানের পরিমাণ বাড়ছে। এই নিউক্লিয়াসের ধনাত্মক আধানের পরিমাণ বাড়ার ফলে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটাও বৃদ্ধি পায়। তাই সর্ববহিস্থ কক্ষটি আকারে বড় না হয়ে সংকুচিত হতে থাকে। সংকুচিত হওয়ার ফলেই তার পারমাণবিক বা আয়নীয় ব্যাসার্ধ সংকুচিত হয়। এর ফলেই ল্যান্থানাইড সংকোচনটাই ঘটে থাকে। পর্যায় সারণীতে মৌলের অবস্থান আমরা কী করে নির্ণয় করব? আমি প্রথমে বলেছি এস ব্লক এলিমেন্ট। এস ব্লক এলিমেন্ট প্রথমে ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। প্রথমে ইলেকট্রন বিন্যাস লেখার পর বহিস্থ কক্ষের সংখ্যার যেটা হবে সেটাই তার পর্যায়, আর বহিস্থ কক্ষে ইলেকট্রনই হবে তার শ্রেণী। এটা এস ব্লকের জন্য গেল। পি ব্লকের ক্ষেত্রে প্রথম দুটো সমান, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস আগে লিখতে হবে, বহিস্থ কক্ষের সংখ্যাটাই হবে তার পর্যায়, আর বহিস্থ কক্ষের মোট ইলেকট্রন অর্থাৎ এনএস এবং এনপি এর মোট ইলেকট্রন প্লাস ডি, মানে ডি কক্ষের ইলেকট্রন, অর্থাৎ ডি কক্ষে মোট সর্বাধিক ইলেকট্রন ধারণ করতে পারে তোমার 10টা, সেজন্য 10 প্লাস এনএস প্লাস এনপি এর মোট ইলেকট্রন, তাহলে হয়ে যাবে পি ব্লক এলিমেন্টের জন্য শ্রেণী। এবার ডি ব্লক এলিমেন্টের জন্য কী হবে? প্রথম দুটো পয়েন্ট সেম হবে, আর শ্রেণীর ক্ষেত্রে এটা যেটা হয়ে যাবে এনএস এবং n-1, যেহেতু ডি ব্লক n-1 ডি উপকক্ষের মোট ইলেকট্রনটাই হবে তার শ্রেণী। এখন এফ ব্লক মৌলের ক্ষেত্রে কী হবে? ইলেকট্রন বিন্যাস লিখতে হবে, বহিস্থ কক্ষের সংখ্যা যেটা হবে সেটাই তার পর্যায় হবে, আর শ্রেণী যেটা হবে সর্বদা 3 নম্বর শ্রেণী, কারণ 3 নম্বর শ্রেণী ল্যান্থানাইডস এবং অ্যাক্টিনাইডস ঘরে অবস্থান করছিল এবং তারা 3 নম্বর শ্রেণীতে লিখছিল। 3 নম্বর শ্রেণীতে আমরা লিখছিলাম, কিন্তু 3 নম্বর শ্রেণীতে একটা ঘরে 14টা করে মৌল রাখা যাচ্ছিল না বলেই তাদেরকে আমরা অনুভূমিক সারিতে নিচের দিকে রেখেছিলাম। এদের কয়েকটা এক্সাম্পল আমরা পরের ভিডিওতে